সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। এমএ শেষ বর্ষের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি বাংলার সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কোর্সে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে বিদেশিদের বিবরণ এই সম্পর্কে। প্রাচীনকাল থেকেই বাংলার সাথে বিভিন্ন কারণে বিভিন্ন দেশের যোগাযোগ রয়েছে। বিশেষত বাণিজ্যিক কারণে আরবীয়রা এদেশে এসেছে, আবার চীনের সাথে প্রাচীনকাল থেকেই ধর্মীয় কারণে বাংলার একটা সুসম্পর্ক রয়েছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পর্যটক এবং ঐতিহাসিকরা বাংলায় এসেছেন এবং তারা তাদের অভিজ্ঞতা বিবরণী আকারে বিভিন্ন গ্রন্থে লিখে রেখে গেছেন। এইসব বিদেশিদের বিবরণ প্রাচীন বাংলার বিশেষ করে ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিদেশিদের বিবরণের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ বিদেশিদের বিবরণগুলোকে পর্যালোচনা করলে আমরা দুই ধরনের বৈশিষ্ট্য এখানে দেখতে পাই। একটি হচ্ছে ইতিবাচক বৈশিষ্ট্য আর একটি হচ্ছে নেতিবাচক বৈশিষ্ট্য। তাহলে প্রথমেই জেনে নেই যে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো কি ছিল। যে বাংলায় যেসব পর্যটক বা ঐতিহাসিক ভ্রমণ করেছেন, সেই ভ্রমণকারীদের চোখে যা কিছু দৃষ্টিনন্দন এবং অপরূপ সেগুলো তারা লিপিবদ্ধ করেছেন এবং এইসব বিবরণ থেকে ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ আমরা পাই। বিদেশিদের এই বিবরণগুলো অতিরঞ্জন বা অতিশয়োক্তির মাত্রা কম ছিল। তাছাড়া বিদেশিদের বিবরণে দেশীয় সূত্রে অনুপস্থিত এমন সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ও ধর্মীয় বিবরণ আমরা পেয়ে থাকি। অর্থাৎ দেশীয় সূত্রে আমরা যেগুলো না পাই সেই সব সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ধর্মীয় বিবরণ আমরা বিদেশিদের বিবরণ থেকে পেয়ে থাকি। নেতিবাচক দিকগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে অনেক পর্যটক রাজার পৃষ্ঠপোষকতা পেয়ে নিরপেক্ষতা হারিয়ে ফেলেন। তাছাড়া বিদেশিদের আগমন ধারাবাহিকভাবে না হওয়ায় বা নিরবিচ্ছিন্ন না হওয়ার কারণে ধারাবাহিক ইতিহাস নেই বললেই চলে। বিদেশ থেকে যেসব পর্যটক বা ঐতিহাসিকরা আসতেন তারা সমাজের উচ্চ শ্রেণীর সাথে মিশেছেন, ফলে সামগ্রিক যে প্রেক্ষাপট, সেই সামগ্রিক প্রেক্ষাপট সম্পর্কে ওইসব পর্যটকদের ধারণা কম ছিল। তাছাড়াও বিদেশি পর্যটকগণ শহর কেন্দ্রিক ছিলেন, ফলে সমগ্র দেশের অবস্থা তাদের লেখনীতে আসেনি, বরং শহর কেন্দ্রিক বিবরণী তাদের লেখায় স্থান পেয়েছে। তাছাড়া রয়েছে যে অপ্রতুল ইতিহাস রচনার উপাদান। এই তো গেল বিদেশিদের বিবরণের বৈশিষ্ট্যগুলো। এবার আমরা বিদেশি পর্যটকদের যে বিবরণ সে সম্পর্কে একটু জানবো। অর্থাৎ প্রাচীন বাংলা সম্পর্কে বিদেশি পর্যটকরা যেসব বিবরণ লিখেছেন সে সম্পর্কে আমরা এবার একটু আলোচনা করব।
তো প্রথমেই আমরা আলোচনা করব যে তিব্বতীয় ঐতিহাসিকদের বিবরণ। তোমরা জানো, তোমরা সবাই আগেই পড়ে এসেছো যে লামা তারানাথ অর্থাৎ পাল সাম্রাজ্যের ইতিহাস জানতে গেলে আমাদের যে উৎসের উপর নির্ভর করতে হয় সেটা হচ্ছে বা পাল সাম্রাজ্যের অনেক তথ্য আমরা এই লামা তারানাথের বিবরণ থেকে জানতে পারি। তিনি ছিলেন তিব্বতের একজন ঐতিহাসিক। তিনি 1608 সালে হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থের মূল বিষয়বস্তু ছিল বৌদ্ধ ধর্ম, তবে এখানে লোকমুখে প্রচলিত নানা কাহিনীর প্রাধান্য দেখা যায় এই গ্রন্থে। তিনি বাংলায় বৌদ্ধ ধর্মের কথা আলোচনা করতে গিয়ে প্রাসঙ্গিকভাবে বাংলার প্রাকৃতিক এবং ভৌগোলিক তথ্য এই গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছেন। শশাঙ্ক এবং তার পরবর্তী অরাজকতা সম্পর্কেও এই গ্রন্থে ইঙ্গিত করা হয়েছে। এই গ্রন্থে বলা হয়েছে যে দণ্ডধরের অভাবে বাংলায় অরাজকতা, শশাঙ্কের মৃত্যুর পরে দণ্ডধরের অভাবে বাংলায় অরাজকতা বিরাজ করছিল। তিনি নাগ রাক্ষসীর কথা অর্থাৎ একটা উপকথার গোপালের উত্থান সম্পর্কে বলতে গিয়ে বা পাল সাম্রাজ্যের সূচনা সময়কাল বলতে গিয়ে তিনি উপকথার আশ্রয় নিয়েছেন। সেখানে বলা হয়েছে যে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ তারা রাজা নির্বাচন করে, কিন্তু পরপর কয়েকজন রাজা কুৎসিত নাগ রাক্ষসী কর্তৃক মৃত্যুবরণ করে বা নাগ রাক্ষসী তাদেরকে মেরে ফেলে। তো এই অবস্থায় গোপাল নামক এক ব্যক্তির আবির্ভাব ঘটে এবং তিনি চুন্ডা দেবীর আশীর্বাদে সেই অশুভ শক্তি নাগ রাক্ষসীকে হত্যা করেন এবং বাংলায় পাল সাম্রাজ্যের সূচনা করেন। এইভাবে বাংলায় পাল সাম্রাজ্যের সূচনা হয় এবং পালরা দীর্ঘদিন বাংলা শাসন করেছিল। তাছাড়াও এই গ্রন্থে ধর্মপাল সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। ধর্মপাল সম্পর্কে বলা হয়েছে তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের মহান পৃষ্ঠপোষক। এছাড়া বিভিন্ন সময়ে বৌদ্ধ শিক্ষক ও প্রতিষ্ঠানের বৃহৎ তালিকা এই গ্রন্থে পাওয়া যায় এবং যেসব রাজারা পৃষ্ঠপোষকতা করেছেন বৌদ্ধ ধর্মের তাদের বর্ণনাও এই গ্রন্থে উল্লেখ করা আছে। এবারে আমরা দেখব যে গ্রিক, ল্যাটিন এবং রোমান পর্যটকদের যে বিবরণ সেখানে প্রাচীন বাংলা সম্পর্কে কী তথ্য দেয়া আছে। গ্রিক, ল্যাটিন এবং রোমের পর্যটকগণ ভারত সম্পর্কিত বর্ণনায় বাংলার উপকূলীয় বাণিজ্য ও অর্থনৈতিক বর্ণনার কথা তারা লিপিবদ্ধ করেছেন। প্রথম শতকে একজন গ্রিক অজ্ঞাতনামা নাবিক তিনি একটি গ্রন্থ রচনা করেন, দি পেরিপ্লাস অব দ্য অ্যারিয়েট্রিক সি। এই গ্রন্থে তিনি এই গঙ্গা এবং তার যে মোহনা, 5 নদীর যে মোহনা অর্থাৎ গঙ্গা নদীর তীরে অবস্থিত গঙ্গারিডয় নামক বা বাণিজ্য নগরীর উল্লেখ এই গ্রন্থেই পাওয়া যায়। তাছাড়া এই গ্রন্থে সেই গ্রিক নাবিক বাংলার বস্ত্রশিল্পের প্রশংসা করে বলেছেন যে এই অঞ্চল থেকে মসলিন সহ বহু পণ্য বিদেশে রপ্তানি হতো। এছাড়াও এই গ্রন্থে বাংলায় প্রচলিত কালটিস নামের একটি স্বর্ণ মুদ্রার উল্লেখ আছে। তো প্রথম শতকে প্লিনি তার ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থে
বাংলার পূর্বাঞ্চলে অবস্থিত গঙ্গারিডয় এর বর্ণনা দিতে গিয়ে গঙ্গারিডয়ের যে সামরিক শৌর্যবীর্য সেই কথা তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় শতকে রচিত টলেমির ভূগোলে স্পষ্ট বলা হয়েছে যে গাঙ্গীয় দ্বীপে গঙ্গারিডয় জাতি বাস করত। তিনি গাঙ্গেয় বন্দরের বর্ণনাও লিপিবদ্ধ করেন এবং তিনি আরও বলেছেন, প্রাচীন সমৃদ্ধশালী বন্দর হিসেবে তাম্রলিপ্তি দাপটের সাথে নিজ অস্তিত্ব বজায় রাখে। এই গ্রন্থগুলো ছাড়াও গ্রিক সম্রাট আলেকজান্ডার তিনি ভারত অভিযান করেন এবং এই ভারত অভিযান বিষয়ক যে রচনাবলী, অর্থাৎ গ্রিক বীর আলেকজান্ডারের ভারত অভিযান বিষয়ক রচনাবলী প্রাচীন বাংলার ইতিহাস রচনার উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ একটি উপাদান। এছাড়া ওরিয়ান, ম্যাগাস্থিনিস, তারপর হচ্ছে প্লুটার্ক প্রমুখ গ্রিক ও রোমান লেখকদের গ্রন্থ বাংলার ইতিহাস পুনর্গঠনে অমূল্য অবদান রাখে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিব্বতীয় ঐতিহাসিকদের বিবরণ সম্পর্কে জানলাম, সেই সাথে জানলাম যে গ্রিক, ল্যাটিন এবং রোমান পর্যটকদের যে বিবরণ সেই সম্পর্কে। এবারে আমরা জানব যে চৈনিক পর্যটকদের বিবরণ। আমরা আগেই বলেছি যে ধর্মীয় কারণে প্রাচীনকাল থেকে চীনের সাথে বাংলার একটি সুসম্পর্ক ছিল, অর্থাৎ চীনের সাথে বাংলার প্রাচীনকাল থেকে যোগাযোগ স্থাপিত হয়েছিল। পঞ্চম থেকে সপ্তম শতকের মধ্যে বেশ কয়েকজন বৌদ্ধ পণ্ডিত বাংলায় এসেছিলেন। যেহেতু ধর্মই প্রাচীন বাংলা এবং চীনের মধ্যে সেতু বন্ধন গড়ে তুলেছিল, সেহেতু ওইসব চীনা বৌদ্ধ পণ্ডিতদের ভ্রমণ বৃত্তান্তে বৌদ্ধ ধর্মভিত্তিক তথ্য আমরা পেয়ে থাকি। তাছাড়াও প্রাসঙ্গিকভাবেই এসব লেখায়, অর্থাৎ চৈনিক পর্যটকদের বিবরণীতে অর্থনৈতিক ও সামাজিক চিত্র উঠে আসে। কিন্তু এই চৈনিক পর্যটকদের বিবরণীতে রাজনৈতিক বিবরণ কম পাওয়া যায়। এবারে আমরা প্রাচীন বৌদ্ধ পণ্ডিত বা পর্যটকদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজনের কথা জানব। এবারে আমরা জানব চৈনিক পর্যটক ফাহিয়েন সম্পর্কে। পঞ্চম শতকে তিনি ভারতে আসেন। ভারত থেকে তিনি বিহারের মধ্য দিয়ে বাংলায় আসেন এবং তিনি বাংলা ও ভারতে প্রায় 14 বছর অতিবাহিত করেন। জানা যায় যে তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি তাম্রলিপ্তি বন্দরে আসেন এবং তাম্রলিপ্তে তিনি কিছুদিন অবস্থান করেন। সেখানে অবস্থানকালীন সময়ে তিনি বিভিন্ন পাণ্ডুলিপি এবং তাম্রশাসন পড়েন এবং এগুলো নিয়ে তিনি গবেষণা করেন। তিনি সমগ্র ভারতে বৌদ্ধ ধর্মের অবস্থা পর্যবেক্ষণ করে যে বিবরণ তিনি দেন, তার একটি অংশের মধ্যে বাংলার সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায়। সমগ্র বাংলার বৌদ্ধ সংস্কৃতি তার মাধ্যমেই জানা যায়। তিনি চম্পা থেকে তাম্রলিপ্তি পর্যন্ত বাণিজ্যের বিবরণ দেন। বঙ্গ থেকে সিংহল পর্যন্ত
জল ও স্থলপথ ছিল বলে অনুমান করা হয়। তিনি বাংলা থেকে পরে সিংহলে যান। ফাহিয়েনের বিবরণ থেকে জানা যায় যে পাল যুগের আগেও বাংলায় বৌদ্ধ বিহারের অস্তিত্ব ছিল। সে যুগের শিল্পকলা, শিক্ষা দীক্ষা, বিশেষ করে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা তার লেখনীর মাধ্যমে উঠে আসে। তবে রাজনীতি সম্পর্কে ফাহিয়েনের বিবরণ থেকে কিছু জানা যায় না। এটি তার বিবরণের সীমাবদ্ধতা। ফাহিয়েনের কৃতিত্ব হল তিনি কোনো রাজার পৃষ্ঠপোষকতা গ্রহণ করেননি। তার সরবরাহকৃত তথ্য গুপ্ত যুগের নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা সত্য বলে প্রমাণিত হয়েছে। প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম উপাদান হিসেবে কাজ করে হিউয়েনসাংয়ের বিবরণ। প্রাচীন বাংলা সম্পর্কে হিউয়েনসাংয়ের বর্ণনা না থাকলে হয়তো প্রাচীন বাংলার ইতিহাস পুনর্গঠন করা সম্ভব হতো না। তিনি বাংলার নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তিনি লিপিবদ্ধ করেছেন। কানিংহাম হিউয়েনসাংয়ের বর্ণনা অনুসারে পাকিস্তানের তক্ষশিলা থেকে বাংলার ময়নামতি পর্যন্ত প্রত্নতাত্ত্বিক জরিপ কাজ তিনি প্রাচীন বাংলার কাজ পরিচালনা করেন এবং এতে তার দেয়া বর্ণনার সঠিকতা অর্থাৎ হিউয়েনসাং যে বর্ণনা দিয়েছেন তার সঠিকতা প্রমাণিত হয়েছে। অতএব তার মাধ্যমে আমরা বাংলার প্রাচীনকালের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন খুঁজে পেয়েছি। হিউয়েনসাংয়ের বর্ণনায় তৎকালীন বাংলার ধর্মীয় অবস্থা, বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জীবনযাত্রা এবং ধর্মচর্চার কথা উঠে এসেছে। তার রচনায় কিছু রাজনৈতিক তথ্য ও সন্নিবেশিত হয়েছে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে জীবনযাত্রা, ধর্মচর্চা, সেগুলোর সাথে কিছু রাজনৈতিক তথ্য সন্নিবেশিত হয়েছে। বাংলার ভৌগোলিক পরিচিতির ক্ষেত্রে হিউয়েনসাংয়ের বেশিরভাগ তথ্য অকাট্য সত্য বলে প্রমাণিত হয়েছে। হিউয়েনসাংয়ের বর্ণনায় আমরা সর্বপ্রথম বাঙালি বৌদ্ধ ধর্মের শিক্ষক শিলভদ্রের জীবনচরিত দেখতে পাই। সমতটের ব্রাহ্মণ রাজপরিবারের সদস্য শিলভদ্রের কর্মপরিধি বাংলার বাইরেও বিস্তৃত ছিল। হিউয়েনসাং রাজমহল থেকে তিনি বাংলায় প্রবেশের পর সর্বপ্রথম যে স্থানে তিনি পৌঁছান তার নাম দেন পুণ্ড্রবর্ধন। রাজমহল থেকে এই পুণ্ড্রবর্ধনের দূরত্ব ছিল 4000 লি, 1 মাইল সমান 6 লি। তো রাজধানীর পুণ্ড্রবর্ধনের যে রাজধানী, সেই রাজধানীর সীমা ছিল 30 লি। হিউয়েনসাং উল্লেখ করেছেন যে এই অঞ্চলটি ঘনবসতিপূর্ণ ছিল এবং এখানকার যে অধিবাসী যারা ছিল তারা প্রাজ্ঞ এবং বিদ্যা বুদ্ধিতে সমৃদ্ধ ছিল। এই অঞ্চলে প্রচুর ফসল উৎপাদন হতো
তার মধ্যে কাঁঠালের কথা তিনি উল্লেখ করেছেন যে প্রচুর কাঁঠাল উৎপাদন হয় এবং এটা বেশ জনপ্রিয় ছিল। এই অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল, অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিস্তার এই অঞ্চলে ছিল এবং তিনি যে বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা মতে তিনি 100টি দেব মন্দির এবং 20টি সংঘারাম ছিল, যেখানে প্রায় 3000 পুরোহিত ধর্মচর্চায় ব্যস্ত ছিল। হিউয়েনসাংয়ের তথ্য মতে যে এই পুণ্ড্যবর্ধন অঞ্চলে 100টি দেবমন্দির ছিল এবং প্রায় 20টি সংঘারাম ছিল, যেখানে প্রায় 3000 পুরোহিত ধর্মচর্চায় ব্যস্ত ছিল। তো পুণ্ড্যবর্ধন থেকে তিনি 900 লি পূর্বে যান এবং গিয়ে কামরূপ রাজ্যে তিনি পৌঁছান এবং সেখান থেকে 1200 থেকে 1300 লি দক্ষিণ দিকে তিনি নেমে যান এবং সমতট রাজ্যে গিয়ে পৌঁছান। এই সমতট রাজ্যের যে পরিসীমা তিনি বলেছেন সেটা ছিল 3000 লি। এখানে যে আবহাওয়া ছিল সেটা ছিল সমভাবা সম্পন্ন। এই অঞ্চলের মাটি অনেক উর্বর ছিল এবং এখানে প্রচুর ফসল জন্মাতো। এখানকার অধিবাসীরা, যে বর্ণনা তিনি দিয়েছেন যে এখানকার অধিবাসীরা খাটো, কালো এরকম ছিল, কিন্তু তারা ছিল অমায়িক, পরিশ্রমী এবং জ্ঞান চর্চায় অভ্যস্ত। এরপর তিনি যান, অর্থাৎ সমতট থেকে তিনি আসেন তাম্রলিপ্তে। এর পরিসীমা ছিল 1400 থেকে 1500 লি। এটি নিম্নভূমি ছিল এবং এখানকার যে আবহাওয়া ছিল সেটি ছিল উষ্ণ আবহাওয়া, কিন্তু এখানকার মাটি অনেক উর্বর ছিল আর এখানকার অধিবাসীরাও অনেক পরিশ্রমী ও সাহসী ছিল। তবে অন্যান্য অঞ্চলের চেয়ে তারা অপেক্ষাকৃত ধনী ছিল। এই অঞ্চলে তিনি 10টি বৌদ্ধবিহার দেখেছেন বলে উল্লেখ করেছেন। তবে তাম্রলিপ্তে তিনি হিন্দু ধর্মের প্রাধান্য দেখেন এবং সেখানে হিন্দু ও বৌদ্ধরা সহাবস্থান করছিল। এরপর হিউয়েনসাং তিনি তাম্রলিপ্তি থেকে যান কর্ণসুবর্ণে। এর পরিসীমা ছিল, অর্থাৎ কর্ণসুবর্ণ যে রাজ্যটি তার পরিসীমা ছিল 1400 থেকে 1500 লি এবং এর রাজধানীর ব্যাপ্তি ছিল 20 লি। এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ ছিল। এই অঞ্চলের, অর্থাৎ কর্ণসুবর্ণের অধিবাসীরা ঐশ্বর্যশালী ছিল, ফলে তারা এই ঐশ্বর্যশালী হওয়ার কারণে তারা আয়েশি জীবনযাপনে অভ্যস্ত ছিল। এখানকার মাটি ছিল দোআঁশ এবং এখানকার যে আবহাওয়া ছিল সেটাও ছিল নমনীয়, ফলে এখানে প্রচুর ফসল উৎপাদন হতো। আরেকজন লোক হচ্ছে 673 তাম্রলিপ্তে এর কিছুকাল তিনি অবস্থান করেন। তাম্রলিপ্তে থাকাকালীন ভাষা শেখেন, সংস্কৃত গ্রন্থ অনুবাদ করেন। শ্রী রাজার বর্ণনা দিয়ে তিনি বলেন যে গুপ্ত বংশ বাংলায় বিস্তার করেছিল, আদি বাসস্থান ছিল, সুতরাং যে গুপ্তদেরকে তিনি তথ্য সরবরাহ, বাসস্থান ভারত, তার বর্ণনা এই বিতর্কে তিনি আরো রূপ তিনি মৃগস্থ মন্দির নির্মাণ করেন। মন্দিরের পাশেই চৈনিক এবং পর্যটকদের জন্য অফ চায়না নামক মন্দিরের রক্ষচালনার জন্য 24টি গ্রাম। প্রিয় শিক্ষারে আমরা জানবো এর বিবরণ সম্পর্কে। আমরা আগেই বলেছি যে আরবের সাথে ছিল, আরব বণিকেরা নৌপথে আগমন, কখনো কখনো ভূগোলবিদ, তাই ও বাণিজ্যিক চিত্র আরবদের বিবরণ হলেন ভূগোলবিদগণ
তারপর ইদ্রিস বাগদাদ বিখ্যাত ভূগোল সর্বশ্রেষ্ঠ মান বাংলার সহ ভৌগোলিক বিবরণীতে উত্তরে পালদের হস্তক্ষেপ করা পুনজ দখলের আছে। তিনি এই মসলিন বর্ণনা করেছেন এবং তিনি মসলিন শাড়ি ঢুকে যাওয়ার যে বিবরণ তার বিবরণে দক্ষিণ পূর্বাংশ সমৃদ্ধির চিত্রদের আরবদের বিবরণের অষ্টম শত নতুনের কারণে তোর অবলুপ্ত হয়ে এই অবস্থায় চট্টগ্রাম বন্দর হিসেবে আত্মপ্রকাশ বা সম্ভবত পরিবর্তনের কারণে বন্দর অবলুপ্ত হওয়ার চট্টগ্রাম বন্দর বন্দর হিসেবে করে 11 শতকের এই চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম ছিল বন্দর বিবরণীতে আছে। এই কাকে নদী পথে ধরে আনা হতো। আরব বিবরণ আমরা কোনো স্বামী তাছাড়া বর্ণনায় ধাতারও অভাব রয়েছে। ভূগোলবিদরা বাংলায় আসে অর্থাৎ বাংলার বাণিজ্য পথে মাত্র লোকমুখে ইতিহাস তারা লিপি, তবে যে সেই সব সত্যতা আছে। বলা যায় যে লেখার ক্ষেত্রে খুবই প্রিয় শিক্ষার্থীরা ছিল বাংলার ইতিহাস হোক বা বিদেশিদের। আবার তোমাদের সাথে দেখা, বাই, সুস্থ থেকো।